তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আমি একবার তোমাকে কিছু সাহায্য করেছিলাম, তুমি কি তার প্রতিদান চাইছো আমাকে? না স্যার। ও কোথায় বসেছে? ওর ডেস্কে নাকি মঞ্জুরের রুমে? ওর ডেস্কেই বসেছে। একজন মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা নিয়ে বেঁচে থাকে, অথচ সে এমন ভাব করে যেন সে বহু বছর বেঁচে থাকবে। তুই তোর কথা রেখেছিস, আমাকে দাঁড় করিয়ে দিয়েছিস। আমি এ নিয়ে মাথা ঘামাই। এই কোম্পানির 51% শেয়ার তোর নামে লিখে দিয়ে যাচ্ছি। অফিসের সবাই এত খুশি স্যার। Their clever survival strategy is to lay in as many nests as they can. When their eggs hatch, the adopted mother will instinctively care for all the ducklings, as if they were her own. এয়ারলাইনের ইঞ্জিনিয়ার কালকে বোঝান যে দরজাটাই আরেকটা ব্যারিয়ারে কাজ করবে। এই বিমানটিতে একটি নন স্ট্যান্ডার্ড কনফিগারেশন। টেবিলে খাবার পেয়েছে, খেয়ে নাও। তুমি খেয়েছো? বললাম না তুমি খেয়ে নাও। তুমি খাবে না? না, দেখো এটা তোমার নিজের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কেউ এত রাত করে আসে না, জিনিসটা ভালো দেখায় না। সরি, আমি এই জন্য বলেছিলাম এই সময়টাতে এখানে না আসতে, তাই না? কিংবা তুমি একাই ব্যাপার। আমি কতদিন পর বাবার এখানে এলাম, আর আমি একা আসবো? কেন আসবো একা আমি? ঠিক আছে, আরেকবার সরি। অনেক পরিশ্রম হচ্ছে অফিসে, রাত দিন 24 ঘন্টা খাটতে হচ্ছে। এখন তো শুধু আমরাই খাটছি, তাই অনেক লোড যাচ্ছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন এই প্রতিষ্ঠান অনেক বড় হবে, অনেক বড়, দেখো অনেক বড় হবে। সেদিন আর আমাদেরকে এত পরিশ্রম করতে হবে না, দেখো তো। তাতে তোমার কি লাভ হবে? রিয়া, আমাদের প্রতিষ্ঠান বড় হবে, আমাদের লাভ হবে না? কি বলছো তুমি? তোমার কোনো লাভ হবে না, তোমার কিছুই হবে না। কেন? সব হবে আফসারের, তুমি শুধু ব্যাগার খেটেই মরবে। হেসো না, লিখে রাখো আমার কথাটা, দেখো এরকমই হবে। খেতে বসো। আমি
বিষয়টা আমি কিছুই বুঝলাম না। বিষয়টা কেউ বুঝলো না। কিন্তু এখন ব্যাপারটা কেমন হবে বলুন তো? আমারও তো সমস্যা হবে না। কেন? আসলে আমি একদিন ওনার পক্ষে কথা বলেছিলাম, মানে ওনার যে ওই যে ষড়যন্ত্র ছিল অফিসের মধ্যে, স্যালারি ট্যালারি নিয়ে ঝামেলা হচ্ছিল, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে বলেছিলাম। বাহ, আপনি তো বেশ ভালোই, গাছেরটাও খাচ্ছেন আবার তলারটাও বেশ ভালোভাবেই করছেন। হ্যাঁ, একদিকে আপনি আমাকে তাল দিচ্ছেন, আবার অন্যদিকে মঞ্জু সাহেবকে বলছেন প্রতিবাদ করতে। আরে না, আমি তো একটু দুষ্টুমি করে বলেছিলাম, এখন তো দেখছি কাজে লেগে গেছে। কিন্তু আমার যে কি হবে? তো আমি আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি এস্টেট ওনার রুমে ঢুকে যান, যে পা হাত পা জড়িয়ে ধরবেন। আরে উনি তো মাটির মানুষ, কোনো সমস্যা হবে না। আর প্রয়োজন হলে আপনি দরজা আটকায় নিলেন, কেউ দেখবে না, কেউ জানবে না, কোনো ঝামেলা নেই। লাগবে না। আরে বাবা, মালিকানা চেঞ্জ হয়ে গেলে তো সব কিছু হয় না। তাহলে এই অফিসের খবর আমার চেয়ে আর কে বেশি জানে বলুন? কেউ না। বড় সাহেব তো সারাদিন মদ্যপান নিয়েই থাকে, উনি কোনো খবর রাখেন না। আর ওই যে কিডনি রোগী, উনি কোনো খেয়াল রাখেন না। এই অফিস আসলে এতদিন কে চালিয়েছে? আপনি। আমিই চালিয়েছি, আমিই চালাবো। বলেন কি? উনি কি আমাকে ছাড়া কোনো কিছু বুঝবেন? তাহলে তো আপনার চাকরি টিকেই গেল। শুধু টিকেই গেল না, দেখবেন যে এখন ওনারই প্রয়োজন হবে আমার হাত পায়ে ধরবার। আমি যদি একটু এদিক সেদিক করে দিই তাহলে সবকিছু গায়েব হয়ে যাবে। অবশ্য গায়েব হওয়ার কি আর বাকি আছে কোনো কিছু? বলেন কি, গায়েব করে ফেলেছেন অলরেডি? আমাকে গায়েব করতে হবে কেন? আপনি বোঝেন না কিছু? কি? একজন লোক এত বড় একটা বিজনেস নিজের হাতে দাঁড় করানোর পর অন্যের হাতে দিয়ে চলে যায়, এরকম কেউ কোনোদিন দেখেছে? না। তাহলে কেন দিয়ে যাচ্ছে? কেন? এখানেই তো সব কাহিনী, এখানেই হচ্ছে ক্লাইম্যাক্স। আরে মশাই, একটু খোলাসা করে বলুন তো, কিছুই তো বুঝতে পারছি না। বলছি, তার আগে আপনি বলুন আমার হাতে এটা কি? ঠোঙা। এখন মনে করুন যে এই ঠোঙার ভিতরে সোনা দানা বোঝাই করা আছে, আর ঠোঙাটা আছে আমার কাছে। থাকলো। এবার আমি আরেকটা ঠোঙায় এর ভেতরে সোনা দানা ভরে ফেললাম, তারপর ওই ঠোঙাটা ব্যাগের ভেতরে করে বাইরে চালান করে দিলাম, আর এই খালি ঠোঙাটা আপনাকে দিয়ে দিলাম, মানে একেবারে সম্প্রদানকারকেই দিয়ে দিলাম। কিন্তু তাতে লাভটা কি হলো? কিছুই না। তাহলেই বুঝুন। সর্বনাশ। তার মানে আফসার সাহেব খালি ঠোঙা ব্যবসার নাম করে মঞ্জু সাহেবের হাতে তুলে দিল। যদিও 49% শেয়ার থাকছে আমার হাতে, তারপরও অফিস চালানোর যাবতীয় ক্ষমতা থাকবে তোর হাতে। 13,000 মাইল দূর থেকে আমি সুতা নাড়ব না, অনেস্টলি বলছি। আর আমাদের কোম্পানি যেমন অ্যাসেট আছে, তেমনি লায়াবিলিটিসও আছে। ধর আমাদের ব্যাংকে লোন আছে প্রায় 5 কোটি টাকার উপরে, এগুলো মাথায় রাখতে হবে। আমাদের অফিসে কিছু ডিসঅনেস্ট কর্মচারী আছে। ডিসঅনেস্ট হলেও ওরা কিন্তু কাজে খুব এফিশিয়েন্ট, ওদেরকে হাতছাড়া করবি না, আবার ওদের ওপর থেকে দৃষ্টিও সরাবি না। কিরে, ঘুমিয়ে পড়েছিস নাকি? তুই রেস্ট নে, অনেক কাজ আছে, অনেকগুলো কাগজপত্রে সিগনেচার করতে হবে। আজ আমি এখানে কেন এসেছি জানিস?
এই চেয়ারটাতে তোকে বসলে কেমন দেখায় সেটা দেখতে। আমি এই চেয়ারে বসেছি শুধু তোর কথা রাখবার জন্য। তোর চেয়ার, তুই যখন থাকবি না এটা খালি থাকবে। আমি আমার চেয়ারে বসে অফিস করব। ঠিক আছে, তুই যে ভালো মনে করিস। এই কোম্পানি আজ থেকে তো আমি সমস্ত কাগজপত্র তৈরি করে এনেছি। কাল থেকে আমি আর আসবো না। আশা করি এই প্রতিষ্ঠানকে তুই আরো উন্নতির দিকে নিয়ে যাবি। আর চিকিৎসা করা, কিডনির অসুখ নিয়ে অফিস চালাতে পারবি না, লোকজন মাথায় চড়ে বসবে। তুই তো আবার ঘুমিয়ে পড়িস যেখানে সেখানে। আচ্ছা করাবো। কিডনি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলি, ওটার আপডেট কি? এখনো কিছু হয়নি, আবার বিজ্ঞাপন ছাপবো। এখন তো তোর টাকা হলো, বড় করে বিজ্ঞাপন দে, অ্যামাউন্ট বাড়িয়ে দে, দেখবি ভালো রেসপন্স পাবি। আচ্ছা, তোর সাথে আর দেখা হবে না, আমি চলে যাচ্ছি। আমাকে বিদায় জানাবি না? তোর মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না রে। সবাই তোকে ছেড়ে চলে যায়, আমিও চলে যাচ্ছি, কিন্তু আমি জানি যে তুই একাই 100। ভালো থাকিস, আমি যাই। আর আমি যে অফিসে আসবো না, এখন আর কাউকে বলার দরকার নেই। সবাই থাকুক সবার মতো, আমি হারিয়ে যাই। ভালো থাকিস। আমি এনে রে মা, দেখো তো কি এনেছি, দেখো। দেখেছো
এইগুলি কি? দেখতে পাচ্ছ না এগুলো কি? হ্যাঁ দেখতে তো পাইতাছি, কিন্তু সব জিনিস এক পিস করে আনছস কেন? আমার কি বেশি কেনার টাকা আছে? একটা একটা করে তো কিনতে হবে, আস্তে আস্তে সব কিনবো। জিনিসগুলো সুন্দর হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে, কিন্তু পরে কি আর সেট মিলাই কিনতে পারবি? অবশ্যই পারবো, না পারলে নাই। খুব সুন্দর হয়েছে। তুই এগুলি গুছাই গেছে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাউনটা রেডি করি। আমার খুব সুন্দর। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।